হ্যালো ভিউয়ার্স, অচিন্তদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে বি ইতিহাস পাশে বা জেনারেলে পড়ছো, ফোর্থ সেমিস্টারে তোমাদের যে সিসি বা জিই 4 পেপারটি রয়েছে আধুনিক ভারতের ইতিহাস, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ টিকা পলাশীর লুণ্ঠন। এই পলাশীর লুণ্ঠন নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করবো এবং আলোচনা শেষে যে উত্তরটি সেটি তোমাদের সামনে আমি প্রোভাইড করবো। তবে সে প্রসঙ্গে যাওয়ার আগে এটা বলবো, এই পেপারের যে সাজেশন, সেই সাজেশন আমি কিন্তু আমার চ্যানেলে ইতিপূর্বে আপলোড করেছি। তোমরা সেই সাজেশনটি অবশ্যই দেখে নেবে, তার লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। এছাড়া এই সাজেশনের যে বড় বড় সব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে পর সেই প্রশ্নগুলো কিন্তু আমি ইতিপূর্বে অনেকগুলি ভিডিও লেকচার ক্লাসের মাধ্যমে তোমাদের সামনে তার উত্তরগুলি তুলে ধরেছি, যেমন বিদ্যাসাগর শিক্ষা সমাজে তার ভূমিকা, বা ধর্ম এবং সমাজ সংস্কারে রাজা রামমোহন রায়ের কৃতিত্ব, বা পলাশীর যুদ্ধ থেকে বক্সারের যুদ্ধ পর্যন্ত ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে উত্থান, এরকম একাধিক প্রশ্নের উত্তর আমি কিন্তু ইতিপূর্বে আমার চ্যানেলে আপলোড করেছি। তোমরা যারা আমার চ্যানেল নিয়মিত ফলো করো তারা জানো, আর তোমরা যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে। তোমাদের কমেন্ট নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। তো চলো শুরু করা যাক। আজকের ক্লাসে আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে পলাশীর লুণ্ঠন। এটি 5 নম্বরের টিকা প্রশ্ন, বিএ হিস্ট্রি জেনারেল 4th সেমিস্টার জিই বা সিসি 4 দের জন্য পলাশীর লুণ্ঠন 5 নম্বর। পলাশীর যুদ্ধ আমরা জানি, পলাশীর যুদ্ধ হয়েছিল ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদৌলার সাথে 1757 23 জুন পলাশীর আম্র কারণে, এবং এটি একটি পরিকল্পিত যুদ্ধ ছিল। এই যুদ্ধের মধ্যে দিয়ে নবাব সিরাজদৌলার পতন ঘটে এবং বাংলাদেশের ক্ষমতায় কলমে ইংরেজদের হাতে চলে আসে। এই পলাশী যুদ্ধের পর ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাংলাদেশ থেকে প্রভূত পরিমাণ অর্থ সম্পদ তারা নিজের যে দেশ ইংল্যান্ড সেখানে পাচার করতে থাকে। সরকারি হিসাব অনুযায়ী প্রায় 50 কোটি টাকা পলাশী যুদ্ধের পরবর্তী সময়ে ইংরেজ কর্মচারীরা তারা বাংলাদেশ থেকে তার নিজের দেশ ইংল্যান্ডে পাচার করেছিল। এই যে অর্থটা চলে গেল ভারত থেকে, এই যে অর্থের নির্গমন হলো, এটা কিন্তু কোনো মানে দ্রব্যের বিনিময়ে বা কোনো বস্তুর বিনিময়ে বা সোনা রূপা, যেগুলোকে আগে বুলিয়ন বলা হতো, সেই সোনা রূপো ইংল্যান্ড থেকে তারা ইংরেজ কোম্পানি এদেশে এনে তার বিনিময়ে ব্যবসা বাণিজ্য করতো, কিন্তু এটা সেই রকম কোনো ব্যাপার ছিল না। এটা কোনো রকম সোনা রূপো বা অন্য কোনো পণ্য সামগ্রীর বিনিময়ে এই অর্থ ভারত থেকে ইউরোপে যায়নি, এটা গিয়েছিল সম্পূর্ণ একতরফা ভাবে। তাই অনেকে একে পলাশীর লুণ্ঠন বলেছেন। যেমন ঐতিহাসিক ব্রুকস অ্যাডামস, তিনি এই সর্বপ্রথম এই সম্পদ নির্গমনকে তিনি বলেছেন পলাশীর লুণ্ঠন। ঐতিহাসিক পার্সিভাল স্পিয়ার বলছেন যে পলাশীর পরবর্তী যে যুগ, সেই যুগটি হচ্ছে প্রকাশ্য নির্লজ্জ লুণ্ঠনের যুগ। তো এই কথাগুলো প্রথমে ভূমিকার পর্ষণে লিখতে হবে। এরপরে আমরা দেখব যে লুণ্ঠনের ধারা, কিভাবে লুণ্ঠনটা হতো, তার পদ্ধতি ও এটা কি। তো এখানে পদ্ধতি বলতে দুটি পদ্ধতি আছে, মানে দুটি পদ্ধতিতে এই অর্থ ইংল্যান্ডে পাচার করা হতো। প্রথম যেটা রয়েছে বেসরকারি কোম্পানির যেসব বেসরকারি কর্মচারীরা রয়েছে, তারা বিভিন্ন যে টেন্ডার, সরকারি যে টেন্ডার গুলো হয়, সেই টেন্ডার বা বরাতের বিনিময়ে হয়তো রাস্তা তৈরি করা, সাঁকো, ব্রিজ, এরকম ইত্যাদি যে সরকারি যেসব কাজকর্ম রয়েছে সেগুলোর তারা টেন্ডার নিয়ে তার বিনিময়ে তারা প্রচুর অর্থ এদেশ থেকে তারা ইংল্যান্ডে পাচার করেছিল। এটা হচ্ছে বেসরকারি পদ্ধতি। আর অন্যটি হচ্ছে কোম্পানি নিজে স্বয়ং, কোম্পানি তার বাণিজ্য নীতির মাধ্যমে, প্রশাসনিক নীতির মাধ্যমে, অর্থনৈতিক নীতির মাধ্যমে এদেশ থেকে অর্থ সম্পদ শোষণ করে ইংল্যান্ডে পাচার করেছিল। তো এই দুটি পদ্ধতি এখানে লিখতে হবে, যে লুণ্ঠনের ধারাটা কি। এরপরে দেখো লুণ্ঠনের বর্ণনা, লুণ্ঠনটা কিভাবে হয়েছে, কত টাকা হয়েছে, এটার যে বর্ণনা। তা পলাশীর পরবর্তী যুগে যেটা বললাম, প্রায় 50 কোটি টাকা বাংলাদেশ থেকে ইংল্যান্ডে পাচার করা হয়েছিল। এবং এই যে লুণ্ঠনের ব্যাপারটি, এই লুণ্ঠনের নায়ক ছিলেন কিন্তু লর্ড ক্লাইভ, তিনি ছিলেন এর নায়ক। পলাশীর যুদ্ধের পর এই যে নবাব কেনা বেচার যে খেলা, কাকে সিংহাসনে বসানো হবে, এটা এই ক্ষমতাটা ইংরেজদের হাতে। তো ইংরেজদেরকে যারা টাকা দেবে তাকেই ইংরেজরা সিংহাসনে বসাবে। তা মির্জাপুরের সাথে একটা চুক্তি হয়, সেই চুক্তি অনুযায়ী প্রায় 2.5 কোটি টাকা এই মির্জাপুরের কাছ থেকে তৎকালীন সময় কিন্তু নেওয়া হয়। এবং ইংরেজ কোম্পানিরা পেয়েছিল এই 2.5 কোটি টাকা। শুধু লর্ড ক্লাইভ নিজে পেয়েছিল 32 লক্ষ টাকা এবং প্রায় 30,000 পাউন্ডের একটি নির্দিষ্ট জায়গির পেয়েছিলেন তিনি।
এছাড়া এর পরে আমরা দেখছি যে মীর কাসিমকে সিংহাসনে বসানো হয়। তাই মীর কাসিমকে সিংহাসনে বসিয়ে তখন গভর্নর জেনারেল ছিলেন ভ্যানসিস্টাট, তিনি পেয়েছিলেন 72 লক্ষ টাকা। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে মির্জাফরের পুত্র, তৃতীয় পুত্র নজমউদ্দৌলাকে সিংহাসনে বসানো হয়, তার কাছ থেকেও কিন্তু 62,50,000 টাকা কলকাতায় ইংরেজ কোম্পানির কর্মচারীরা কিন্তু পেয়েছিলেন, তাহলে লক্ষ লক্ষ টাকা। হ্যাঁ, এছাড়া এই যে যারা ঠগের এইসব টাকা নেওয়ার ব্যাপারে যেসব ঠগের নায়করা ছিলেন, যেমন লর্ড ক্লাইভ, জন স্টোন সিনিয়র, সাইক্স, রেইক্স, এরকম যে বিভিন্ন উচ্চপদস্থ কর্মচারীরা, তারা শূন্য হাতে ইংল্যান্ড থেকে দেশে আসে আর হাত পূর্ণ করে তারা কিন্তু ইংল্যান্ডে ফিরে যায়। এই জন্য কার্ল মার্কস বলছেন যে এই অ্যালকেমিস্টরা, এদেরকে অ্যালকেমিস্টদের সাথে তুলনা করছে। অ্যালকেমিস্ট হচ্ছে যারা সোনা তৈরি করতে পারে, কৃত্রিম সোনা। তা এই অ্যালকেমিস্টদের মানে এই অ্যালকেমিস্টরা এরা ছিল খুব ধূর্ত, ধূর্ত, এবং এরা শূন্য থেকে সোনা তৈরি করতে পারতো। এটা ইংরেজদের উদ্দেশ্যে বলছেন কার্ল মার্কস। ভারত থেকে লুণ্ঠিত অর্থের সাহায্যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা ভারতের প্রশাসনকে পরিচালনা করত। এই লুণ্ঠিত অর্থ দিয়ে তারা একটা বড় সেনাবাহিনী তৈরি করেছিল, যে সেনাবাহিনী দিয়ে তারা ভারতের সাম্রাজ্য বিস্তার করেছিল। এক কথা বলতে গেলে যে ভারতে তাদের যে সাম্রাজ্য স্থাপন বা সাম্রাজ্যের যে বিস্তার, সেটি কিন্তু এই পলাশির লুণ্ঠনের মধ্য দিয়েই সম্পন্ন হয়েছিল। মার্ক্সবাদী ঐতিহাসিক রজনীকান্ত দত্ত তার ইন্ডিয়া টুডে গ্রন্থে বলছেন যে এই অর্থকে কাজে লাগিয়ে, মানে পলাশির লুণ্ঠন দ্বারা এই যে অর্থ, এই অর্থকে কাজে লাগিয়ে 18 শতকে আধুনিক ইংল্যান্ড গড়ে ওঠে। এবং ইংল্যান্ডে যে শিল্প বিপ্লব হয় আমরা জানি, সেই শিল্প বিপ্লবও গড়ে উঠেছিল এই অর্থের উপরে বেস করে। এবং এই অর্থ ভারত থেকে চলে যাওয়ার জন্য ভারতের সুখ শান্তির দিন শেষ হয়ে যায়, ভারত চরম দারিদ্রতার মুখে পড়ে। এবং এই যে হিউজ পরিমাণে অর্থ যে বিদেশে চলে গেল, যাকে বলা হয় ড্রেন অফ ওয়েলথ, সম্পদের নির্গমন, এই কথাটি বলছেন দাদাভাই নওরোজি তার ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থে বলছেন। এটাকে একটা নালা, যেমন একটা জমিতে যেমন জল দেওয়া হয়, সেচের জল মেশিনের সাহায্যে, এটা ড্রেনের ভিতর দিয়ে জলটা যায়, ঠিক সেই রকম ভারতের অর্থ যেন একটা ড্রেনের ভিতর দিয়ে একটা নির্দিষ্ট পদ্ধতিতে এদেশ থেকে চলে যাচ্ছে ইংল্যান্ডে, তাই এটাকে বলা হয় ড্রেন অফ ওয়েলথ। এবং এই ঘটনার মধ্য দিয়ে ভারতবাসীর যে অর্থ সম্পদ সেটি কিন্তু ইংল্যান্ডে চলে যাচ্ছে এবং ইংল্যান্ড ফুলে ফেপে ধনশালী হয়ে উঠছে। তাই ভারতবাসীর যে সুখ শান্তির দিন সেটা শেষ হয়ে যায়, এটাই হচ্ছে এর ফলাফল। এবং এখানে জন শোর একটা ভালো কথা বলছেন যে ভারতের একটা বিশাল সম্পদ, বড় অঙ্কের টাকা ইংল্যান্ডে চলে যাচ্ছে এবং ভারতবাসীর সুখ শান্তির দিন শেষ হয়ে যাচ্ছে, ভারতীয়রা দুঃখের সাগরে নিমজ্জিত হচ্ছে। এই বিষয়টাই ফলাফলে লিখতে হবে। তাহলে পলাশির লুণ্ঠন লিখতে গেলে আমাদের প্রথমে একটা ভূমিকা, পরে লুণ্ঠনের ধারা এবং শেষে লুণ্ঠনের বর্ণনা ও ফলাফল, এই চারটি কিন্তু মূল পয়েন্ট। এই চারটি মূল পয়েন্টের উপর আলোচনা করে এই নোটসটি 250 ওয়ার্ডে তোমাদের জন্য লিখে আমি রেডি করেছি। এবার সেই নোটটি নিয়ে আমি অন স্ক্রিনে আলোচনা করব। বিএ হিস্ট্রি জেনারেল 4th সেমিস্টার GECC 4, প্রশ্নটি হচ্ছে পলাশির লুণ্ঠন সম্পর্কে টিকা লেখো। প্রশ্নমান 5। উত্তরটি তোমরা এইভাবে লিখবে। পলাশির যুদ্ধে জয়লাভের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের অর্থ ও সম্পদকে 2 হাত ভরে ভারত থেকে নিজের দেশ ইংল্যান্ডে পাচার করেছিল। বিদেশি ইংরেজরা সোনা রূপা বা কোনো পণ্য সামগ্রীর বিনিময়ে এই সম্পদের নির্গমন ঘটায়নি, তাই এই ঘটনাকে অনেকে লুণ্ঠন বলে উল্লেখ করেছেন। ব্রুকস অ্যাডামস আর্থিক নির্গমনের এই ঘটনাকে পলাশির লুণ্ঠন বলে অভিহিত করেছেন। পার্সিভাল স্পিয়ারের মতে পলাশির পরবর্তী যুগ হল প্রকাশ্য নির্লজ্জ লুণ্ঠনের যুগ। পলাশির লুণ্ঠন ঘটেছিল 2টি ধারায়। প্রথমটি হলো বেসরকারিভাবে কোম্পানির কর্মচারীদের মাধ্যমে, দ্বিতীয়টি কোম্পানির বাণিজ্য নীতি, অর্থনীতি, রাজস্ব নীতির মাধ্যমে। এই 2 পদ্ধতিতে প্রচুর পরিমাণে অর্থ সম্পদ ভারত থেকে ইংল্যান্ডে পাচার করা হয়েছিল। পরের প্যারায় দেখো, রবার্ট ক্লাইভ ছিলেন পলাশির লুণ্ঠনের পথ প্রদর্শক। তার প্রত্যক্ষ মদতে কোম্পানির কর্তৃপক্ষ ও কর্মচারীরা প্রায় 50 কোটি টাকা ভারত থেকে ইংল্যান্ডে পাঠিয়েছিল। যদিও এই অর্থের পরিমাণ নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে। পলাশির যুদ্ধে জেতার পর কোম্পানি নবাব কেনাবেচার খেলায় নেমেছিল।
পূর্ব প্রতিশ্রুতি মতো মির্জাফরকে সিংহাসনে বসিয়ে কোম্পানির কর্মচারীরা পেয়েছিলেন প্রায় 1.5 কোটি টাকা। ক্লাইভ নিজে পেয়েছিলেন 27 লক্ষ টাকা নগদ এবং উপঢৌকন হিসাবে পেয়েছিলেন বার্ষিক 30,000 পাউন্ড বিশিষ্ট একটি জায়গির। মীর কাসিমকে বাংলার মসনদে বসিয়ে গভর্নর ভ্যান্সস্টাড সহ কলকাতা কাউন্সিলের সদস্যরা পেয়েছিলেন 32,78,000 টাকা। মির্জাফরের ছেলে নজমুদ্দৌলাকে সিংহাসনে বসিয়ে কোম্পানির উচ্চপদস্থ কর্মচারীরা 62,50,000 টাকা ভেট পেয়েছিলেন। পলাশির লুণ্ঠনের ঠগের নায়ক রবার্ট ক্লাইভ, জন স্টন সিনিয়র, রিসোস্টার, সাইকস প্রমুখ শূন্য হাতে ভারতে এসে লক্ষ লক্ষ টাকা নিয়ে পূর্ণ হস্তে নিজেদের দেশ ইংল্যান্ডে ফিরেছিলেন। তাই কার্ল মার্কস লিখেছেন, অ্যালকেমিস্টদের, যারা কৃত্রিম সোনা তৈরি করতে পারে, চেয়েও ধূর্ত এই প্রিয় পাত্ররা মানে ইংরেজরা শূন্য থেকে সোনা তৈরি করতে পারত। এরপর এই কথাটাই ইংরেজিতে এখানে লেখা আছে। এরপরে লাস্ট এই প্যারাতে তোমরা এটা উপসংহারে লিখবে। দেখো, ভারত থেকে লুণ্ঠিত অর্থের সাহায্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে তাদের প্রশাসনিক খরচ চালাতো। ভারতে তারা সাম্রাজ্য গড়ে তুলেছিল এই অর্থের সাহায্যে। মার্ক্সবাদী ঐতিহাসিক রজনীপাম দত্ত লিখেছেন, ভারতের সম্পদ দিয়েই 18 শতকের দ্বিতীয়ার্ধে আধুনিক ইংল্যান্ড গড়ে উঠেছিল। এদেশের পাচার করা অর্থকে কাজে লাগিয়ে শিল্প বিপ্লব ঘটিয়েছিল ইংল্যান্ড, আর অপরদিকে ভারতবাসীর সুখ শান্তি নষ্ট হয়ে গিয়েছিল এবং তারা দুঃখের সমুদ্রে নিমজ্জিত হয়েছিল। এ প্রসঙ্গে স্যার জন শোর লিখেছেন, ভারতের সুখ শান্তির দিন শেষ হয়ে গেছে, ভারতীয় সম্পদের এক বিশাল অংশ বাইরে চলে গেছে। তো এই ছিল পলাশির লুণ্ঠনে 250 ওয়ার্ডের নোটস টিকা। এটি তোমাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট, দেখবে সাজেশন একেবারে প্রথমেই আছে। তো তোমরা অবশ্যই এই নোটসটাকে কালেক্ট করে পরীক্ষার জন্য এটা প্রস্তুতি নাও। তোমাদের বাকি যে ইম্পর্টেন্ট টিকাগুলো রয়েছে আমি একের পর এক এরকম ভিডিও লেকচার ক্লাসের মাধ্যমে ডিসকাসের ভিতর দিয়ে তোমাদের সামনে তার উত্তরটি নিয়ে আসবো। তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে। তোমাদের কোনো মতামত থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে।